প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দেই আমাদের সংবিধান কার্যকারী হয় এবং সেই হেতু 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে প্রত্যেক বছর পালন করি। 2 বছর 11 মাস এবং 18 দিনের কঠোর পরিশ্রমের পরে এবং 60টি দেশের সংবিধান পড়ার পরে কিন্তু আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে। তো চলো আজ জেনে নিই এই সংবিধান তৈরির ইতিহাসটি কেমন ছিল। 1934 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়, যিনি কিন্তু একজন কমিউনিস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি প্রথম ভারতবর্ষের সংবিধান সভার কথা বলে এবং তার ঠিক 1 বছর পরে অর্থাৎ 1935 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু অফিসিয়ালিভাবে ভারতীয়দের জন্য একটি সংবিধানের দাবি তোলে এবং 1938 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিহাফেই কিন্তু বলেন ভারতীয়দের যে সংবিধানটি রচিত হবে সেটা বাইরের ইনফ্লুয়েন্সের ছাড়া, এবং এই যে সংবিধান সভার যারা মেম্বার হবে তারা কিন্তু মেম্বার হবেন অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ বা প্রাপ্তবয়স্ক ভোটের মাধ্যমে। ঠিক তার পরের বছর অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সেই সময় ব্রিটিশ সরকারের ভারতীয়দের সহযোগিতা ভীষণভাবে দরকার হয়ে পড়ে, যার ফলে তারা 1940 খ্রিস্টাব্দে অফিসিয়ালিভাবে মেনে নেয় যে তারা ভারতীয়দের একটি সংবিধান রচনার সুযোগ তারা দেবে, যেটি কিন্তু আগস্ট অফ 1940 নামে পরিচিত। এবং ঠিক তার 2 বছর পরে অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার স্যার স্টাফোর্ড ক্রিপস ভারতবর্ষে আসে এবং তিনি ভারতীয়দের জন্য একটি সংবিধান রচনার কথা বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কিন্তু তার এই দাবি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই বহিষ্কার করে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বহিষ্কার করেন কারণ তারা ইমিডিয়েটলি ডমিনেন্ট স্ট্যাটাসটা চাইছিল এবং মুসলিম লীগ কিন্তু দাবি করছিল পৃথক দেশ এবং তাদের জন্য পৃথক সংবিধানের। এর পরবর্তীতে 1945 খ্রিস্টাব্দে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় এবং 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কিন্তু ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠায়। এই ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিল, স্যার প্রেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এবং তারাও কিন্তু এই যে মুসলিম লীগের দাবি ছিল পৃথক দেশের পৃথক কনস্টিটিউশন, এই দাবিকে তারাও কিন্তু মেনে নেয়নি এবং তার পরিবর্তে আরেকটি প্ল্যান তারা দেয় ভারতের সংবিধান কীভাবে রচিত হবে। এবং মোর আর লেস তাদের এই দাবি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই। চলো তাহলে দেখে নেওয়া যাক ক্যাবিনেট মিশন কী প্ল্যান দিয়েছিল ভারতবর্ষের সংবিধান রচনার জন্য। তারা বলেছিল ভারতবর্ষের সংবিধান যে সভাটি হবে সেক্ষেত্রে 389টি সিট বণ্টিত হবে, যার মধ্যে 296টি থাকবে ব্রিটিশ প্রভিন্সেস থেকে এবং 93টি সিট থাকবে প্রিন্সলি স্টেট থেকে। ব্রিটিশ প্রভিন্সেস বলতে যে সমস্ত জায়গাগুলি তৎকালীন সময় ব্রিটিশ সরকার সরাসরি তাদের নিয়ন্ত্রণ রাখত, এবং 93টি সিট হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলি তৎকালীন সময় রাজা বা নিজামদের দ্বারা পরিচালিত হতো কিন্তু ফরেন বা ইম্পর্টেন্ট বিষয়গুলি ব্রিটিশ সরকার দ্বারা নির্ধারিত হতো। এবার সেক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় যে ব্রিটিশ প্রভিন্সেস বলতে সেন্ট্রাল প্রভিন্সেস, বোম্বাই, ইউনাইটেড প্রভিন্সেস, বিহার, উড়িষ্যা, আসাম ইত্যাদি ইত্যাদি। এবং প্রিন্সলি স্টেট বলতে কিন্তু হায়দ্রাবাদ, মাইসোর, জম্মু কাশ্মীর, মণিপুর, সিকিম, ত্রিপুরা ইত্যাদি ইত্যাদি। জুলাই মাস 1946 নাগাদ কিন্তু এই যে ক্যাবিনেট মিশন তারা কিন্তু জেনারেল ইলেকশন করায়, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ক্যান্ডিডেট তাদের নির্ধারণ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু 296টি সিটের উপরই কিন্তু ভোট হয়, অর্থাৎ যারা ডাইরেক্টলি ব্রিটিশ প্রভিন্সেস থেকে ইলেক্টেড হয়েছে। 93টি সিট যে ব্রিটিশ প্রিন্সলি স্টেট থেকে ছিল সেগুলো কিন্তু নমিনেটেড ক্যান্ডিডেট ছিল, তো তাদের ক্ষেত্রে ভোট করার কোনো প্রশ্নই আসেনি। তবে যে 296টি ক্যান্ডিডেট ছিল সেই 296টি ক্যান্ডিডেট কিন্তু সরাসরি ভারতবর্ষের সাধারণ জনগণের দ্বারা তৎকালীন সময় নির্ধারণ করা হয়নি। তার কারণ তৎকালীন সময় কিন্তু প্রত্যেকের ভোটের অধিকার ছিল না। সেক্ষেত্রে 296 জন ক্যান্ডিডেট কিন্তু নির্ধারণ করা হয়েছে
ফেব্রুয়ারি 1946 নাগাদ ব্রিটিশ প্রভিন্সেস যে জায়গাগুলি ছিল সেখানে কিন্তু একটা জেনারেল ইলেকশন হয় এবং তার ফলে সারা ভারত থেকে 1500-র মতন প্রভিন্সিয়াল এমএলএ নিযুক্ত হয় এবং এই প্রভিন্সিয়াল যে 1500 এমএলএ ছিল তারাই কিন্তু ভোট দিয়ে এই 296 জন ক্যান্ডিডেটকে নির্ধারণ করে এবং আগস্ট 1940 কিন্তু সেই যে ইলেকশন সেই ইলেকশনের রেজাল্ট আসে এবং সেখানে দেখা যায় 208টি সিট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পায়, 73টি সিট মুসলিম লীগ পায় এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিন্তু 15টি সিট তৎকালীন সময় পেয়েছিল। তবে যে 296টি সিট ছিল সেটা সাধারণ মানুষের ভোটের দ্বারা না হলেও তাদের মধ্যে কিন্তু প্রপোর্শনালি হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান, খ্রিস্টান এবং এদের মধ্যে থেকে 15 জন মহিলাও কিন্তু ছিল। কারণ এই যে 296 জন ক্যান্ডিডেটকে নিযুক্ত করা হয়েছিল বা নির্বাচন করা হয়েছিল তারা কিন্তু রেস্ট্রিক্টেড অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমেই কিন্তু 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে কিন্তু এই সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং 389 জন মেম্বারের মধ্যে 211 জন মেম্বারই কিন্তু উপস্থিত হয় সেই দিনে, যার মধ্যে 207 জন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে এবং 4 জন ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। প্রিন্সলি এস্টেট এবং মুসলিম লীগ কিন্তু তাদেরকে নিজেদেরকে এই অধিবেশন থেকে বিরত রাখে। মুসলিম লীগ কিন্তু বিরত রাখার কারণ ছিল হচ্ছে তারা কিন্তু পৃথক রাজ্যের দাবি তুলেছিল এবং এই অধিবেশনে কিন্তু মহাত্মা গান্ধীও উপস্থিত ছিলেন না এবং এই 211 জন মেম্বারের মধ্যে ডক্টর সচিদানন্দ সিনহা কিন্তু প্রথম অ্যাক্টিং চেয়ারম্যান নিযুক্ত হয় ফ্রান্সের রীতি মেনে। ফ্রান্সে তৎকালীন সময়ে কোনো অধিবেশনে প্রথম অধিবেশনে কিন্তু ওই অধিবেশনের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষকেই কিন্তু অধিবেশনের সভাপতি করা হতো এবং ডক্টর সচিদানন্দ সিনহার চেয়ারপারসনে কিন্তু এই 211 জন মেম্বার কিন্তু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্ধারণ করার ভোট দান করে এবং 11ই ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রেসিডেন্ট হয় এবং এইচ.সি. মুখার্জি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হয় এবং পরবর্তীতে ভিটি কৃষ্ণমাচারীকে কিন্তু দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্ধারণ করা হয়। 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু এই সংবিধানের অধিবেশনে অবজেক্টিভ রেজুলেশনের কথা বলেন। এই অবজেক্টিভ রেজুলেশনের ভিশন ছিল ভারত এই সংবিধান সভার কি উদ্দেশ্য লক্ষ্য ভারতীয়দের নিয়ে সেটাকে ব্যক্ত করা, যেটি কিনা পরবর্তীতে আমাদের প্রিমবেল বা প্রস্তাবনায় রূপান্তরিত হয়। 22শে জানুয়ারি 1947 সালে এই অবজেক্টিভ রেজুলেশন কিন্তু ভারতের সংবিধান সভার দ্বারা অ্যাডপ্ট করা হয়। এর পরবর্তীতে 3 জুন 1947 খ্রিস্টাব্দে তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ভারতকে দুটো ভাগে ভাঙার যে দাবি মুসলিম লীগ করেছিল সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং দুটো ডমিনিয়নে ভাগ করার কথা ইন্ডিয়াকে বলে, একটি ইন্ডিয়া আর একটি পাকিস্তান। এটাই কিন্তু হচ্ছে তার মাউন্টব্যাটেন পরিকল্পনা। মাউন্টব্যাটেন প্ল্যানের পরবর্তীতে 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়, যার ফলে ভারতীয়রা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায় ভারতের স্বাধীনতা সম্পর্কে এবং ভারতীয়রা জানতে পারে 15ই আগস্ট কিন্তু ভারত স্বাধীন হতে চলেছে এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে কিন্তু বলা হয় যে ভারতবর্ষের যে সংবিধান সভার স্ট্রেংথ ছিল 389 সেটা কিন্তু কমে গিয়ে 299 জন হয়ে যায় পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। এই 299 জনের মধ্যে 229 জন ছিল ব্রিটিশ প্রভিন্সেস থেকে এবং 70 জন ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে কিন্তু ভারতের সংবিধান সভাকে ফুল ফ্লেজ দেওয়া হয় সংবিধান রচনা করার জন্য এবং এটাও বলা হয় যতদিন না সংবিধান রচিত হচ্ছে ততদিন কিন্তু এই সংবিধান সভা ভারতীয়দের জন্য কিন্তু বেসিক লও তৈরি করতে পারবে, কারণ ততদিন তখনও ভারতবর্ষের জন্য কোনো সংবিধান কার্যকারী নেই এবং এরই পরিপ্রেক্ষিতে 1947 সালে 22শে জুলাই পিঙ্গাইলি ভেঙ্কাইয়ের দ্বারা যে ডিজাইন করা ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কিন্তু অ্যাডপ্ট করে নেয় কিন্তু আমাদের সংবিধান সভা। যেহেতু ভারতবর্ষের স্বাধীনতার ফলে ভারতবর্ষের সংবিধান সভার উপর দুটো দায়িত্ব এসে পড়ে, এক হচ্ছে সংবিধান রচনা করা, দুই হচ্ছে আমাদের তৎকালীন ভারতবর্ষকে চালিয়ে রাখার জন্য কিছু বেসিক নিয়ম চালু করা, নিয়মকে প্রণয়ন করা। সেক্ষেত্রে যখন সংবিধান সভা কিন্তু আইন প্রণয়ন করবে তার চেয়ারম্যান থাকবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ
এবং যখন আইন কানুন তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান থাকবে জিভি মাভালঙ্কর। এর ফলে পরবর্তীতে ড্রাফটিং কমিটি যেটা কিন্তু 7 জন মেম্বার নিয়ে গঠিত, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। তাদের উপর দায়িত্ব চলে আসে সংবিধানকে যত তাড়াতাড়ি সম্ভব রচনা করে সাধারণ মানুষের জন্য কার্যকারিত করা। এর ফলে 1949 সালের 26শে নভেম্বর কিন্তু আমাদের সংবিধান অ্যাডপ্ট করে নেওয়া হয় সংবিধান সভার দ্বারা, এবং তার পরবর্তীতে শেষ অধিবেশনে, সংবিধান সভার শেষ অধিবেশনে অর্থাৎ 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের ন্যাশনাল অ্যানথেম এবং জাতীয় সংকে কিন্তু অ্যাডপ্ট করে আমাদের সংবিধান সভা, এবং এটি ছিল শেষ অধিবেশন। এর পরবর্তী 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে কিন্তু সংবিধান আমাদের সারা ভারতবর্ষের জন্য কার্যকারী হয়, এবং যেটিকে কিন্তু আমরা রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে কিন্তু পালন করি। যদিও সংবিধান সভার এটাই শেষ অধিবেশন ছিল না 24শে জানুয়ারি 1950টি, কারণ ওটা ছিল সংবিধান রচনা করার শেষ দিন, কিন্তু মে 1951 পর্যন্ত কিন্তু সংবিধান সভাকে চালিয়ে যেতে হয়েছে যতদিন না পর্যন্ত নতুন পার্লামেন্ট গঠিত হচ্ছে, এবং যার চেয়ারম্যান কিন্তু করতো কিন্তু জিভি মাভালঙ্কর। এইভাবেই আমাদের কিন্তু সংবিধান সভা কিন্তু আমাদের সংবিধানটিকে রচনা করেছে দীর্ঘ 2 বছর 11 মাস এবং 18 দিনের পরিশ্রম এবং 64 লক্ষ টাকা ব্যয়। প্রত্যেককে অনেক ধন্যবাদ।